বেঁচে থাকার জন্য প্রতিটি জীব খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ জীবের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই খাদ্য উপাদান যেটি আমরা গ্রহণ করি সেটি পরিপাক হয়ে সহজ সরল এবং দেহের শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়। আর সেই সহজ সরল শোষণ উপযোগী উপাদানগুলো দেহের বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহৃত হয়। আর এই ব্যবহৃত হওয়ার প্রক্রিয়াটা একটি আমাদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কেবল খাবার খেলাম, পরিপাক হলো, সেই পরিপাক হয়ে যাওয়াটাই বড় কথা নয়, সেই পরিপাকৃত খাদ্য উপাদানটা দেহের কাজে সুষমভাবে ব্যবহৃত হওয়াটাও একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই প্রক্রিয়াটা নিয়ে আমি আলোচনা করছি, যাকে আমরা মেটাবলিজম বলে থাকি, যেটাকে আমরা মেটাবলিজমের বাংলাকে আমরা বলি বিপাক। আমি এই বিপাক বা মেটাবলিজম নিয়ে আলোচনার জন্য তোমাদের সাথে আছি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ। আমি আজকে আমার আলোচ্য বিষয় হলো অনার্স তৃতীয় বর্ষের, যারা জুলজি অনার্স পড়ছ তাই সে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হিউম্যান ফিজিওলজি অংশের মেটাবলিজমের অংশ নিয়ে আমি আলোচনা শুরু করব। মেটাবলিজম, আমরা তাহলে বিপাক বা মেটাবলিজম বলতে কি বুঝি? বিপাক বা মেটাবলিজম হলো সেই প্রক্রিয়া, যেই প্রক্রিয়া একটি জীব তার পরিপাকৃত এবং দেহের শোষণকৃত খাদ্য উপাদান দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধনের কাজে, দেহের শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করে। আর এই ব্যবহার করার এই প্রক্রিয়াটাকে আমরা বিপাক নামে অভিহিত করি, বিপাক নামে চিহ্নিত করি। বিপাকের দুটি রূপ আছে। বিপাককে আমরা দুইটা অংশে বর্ণনা করি, দুইটা কাঠামোতে বর্ণনা করি। একটাই বলি আমরা অপচিতি, আর একটা বলি আমরা উপচিতি। অপচিতি বলতে আমরা কি বুঝি? অপচিতি হলো ইংরেজিতে বলবো আমরা বিপাক। আমরা আলোচনা করছি বিপাক বা মেটাবলিজম। আর এটারই বিপাক বা মেটাবলিজম দুই প্রকার। একটাই বলছি আমরা অপচিতি বা যেটাকে আমরা বলছি ক্যাটাবলিজম। আর এটা বলছি আমরা উপচিতি বা অ্যানাবলিজম। তাহলে বিপাকের দুইটা রূপ, একটাই বলছি আমরা অপচিতি বা ক্যাটাবলিজম, আর এটাই বলছি আমরা উপচিতি বা অ্যানাবলিজম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটা প্রক্রিয়ার কতগুলো গতিপথ আছে, এই দুইটা প্রক্রিয়া কতগুলো ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। কথা বলে আমরা আমাদের মূল প্রক্রিয়ায় চলে যাব। আমরা দেখি আমাদের খাদ্যের যে এন্ড প্রোডাক্ট আছে, আমাদের খাদ্যের এন্ড প্রোডাক্ট আছে চারটা। তার মধ্যে কে কে আছে? তার মধ্যে আছে গ্লুকোজ, তারপরে আছে অ্যামাইনো অ্যাসিড, তারপরে আছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এই চারটাকে আমরা বলছি এন্ড প্রোডাক্ট। চারটা এন্ড প্রোডাক্ট আছে খাদ্যের আমাদের: গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এখন আসবো আমরা আমাদের আজকের আলোচ্য অংশে আমরা গ্লুকোজ নিয়ে আলোচনা করব, গ্লুকোজের মেটাবলিজম বা বিপাক নিয়ে আলোচনা করব। আমরা যখন খাবার খাই, খাবারের বিশেষ করে শর্করা জাতীয় যত ধরনের খাবার খাই, আমাদের ভাত, রুটি, আলু, এই ধরনের শর্করা জাতীয় প্রতি বেলায় আমাদের খাদ্যের একটা উল্লেখযোগ্য অংশ থাকে আমাদের শর্করা। আমরা যে ভাত খাই, রুটি খাই, পাউরুটি খাই, আলু খাই, সেগুলো সবই শর্করা, সেগুলো সবই গ্লুকোজ। গ্লুকোজের জটিল রূপ, যার মধ্যে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড থাকে, এবং পলিস্যাকারাইডটা যখন পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হবে, সেই গ্লুকোজটাই আমাদের বিপাকের প্রয়োজন হয়, খাদ্য দেহের কাজে ব্যবহৃত হওয়ার প্রয়োজন হয়। অতএব এই গ্লুকোজেরও দুইটা রূপ আছে, একটা বলছি আমরা অ্যানাবলিজম, একটা হলো ক্যাটাবলিজম। আমরা যদি প্রথমে ক্যাটাবলিজমে আসি, ক্যাটাবলিজমের ভিতরে গ্লুকোজের
ক্যাটাবলিজম মানে হলো, এখন আমরা আসবো অ্যানাবলিজম। ক্যাটাবলিজম হলো এই যে গ্লুকোজগুলো আমরা দেহে আসলো সেগুলো দেহের খরচ হয়ে যাওয়া, ব্যবহৃত হয়ে যাওয়া। কারণ আমরা জানি গ্লুকোজ আমাদের কি কাজ করে, আমরা যে গ্লুকোজটা খাই সেটা আমাদের দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। আমরা যে প্রতিদিন যে গ্লুকোজটা খাচ্ছি সেটা আমাদের দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। এখন দেখতে হবে এই যে আমাদের দেহে গ্লুকোজ তাপ ও শক্তি উৎপন্ন করছে এবং সেই গ্লুকোজটা আমাদের কি ওয়েতে, কোন পথে আমাদের দেহের কাজে লাগছে, তাপ ও শক্তি উৎপন্ন করছে, তাহলে সেটা একটা ব্যাপার থাকে। তারপরে আবার কিছু কিছু গ্লুকোজ আছে, তো আমরা জানো যে আমাদের মস্তিষ্কের যে সেলগুলো আছে, টিস্যু আছে, নার্ভ টিস্যু, সেখানে কিন্তু গ্লুকোজ জমা করে রাখার কোনো ব্যবস্থা নেই। তাহলে সেই জায়গাগুলো প্রতিনিয়ত গ্লুকোজের দরকার হয়। কিন্তু আমার মাসেলে যদি রক্ত চলাচল বন্ধও থাকে কিছু সময়ের জন্য, তাহলে আমাদের দেহের কোষগুলো কিন্তু ঠিকমতো কাজ করতে পারে, কারণ সেখানে গ্লুকোজ, পেশিতে গ্লুকোজ জমা করে রাখার ব্যবস্থা আছে, গ্লুকোজ জমা থাকে, আমাদের লিভারেও গ্লুকোজ জমা থাকে। এই যে দেহের কাজে, ভবিষ্যৎ কাজের জন্য পিঁপড়া যেমন খাদ্য জমা করে রাখে, আমাদের দেহেরও কতগুলো জায়গা আছে যেগুলো খাদ্য জমা করে রাখে, গ্লুকোজ জমা করে রাখে। এবং এই গ্লুকোজটা পরবর্তীতে যখন আমরা স্টার্ভ করি, না খেয়ে থাকি, আমাদের যখন খাবার না খাই, ওই সময়টা এই জমাট গ্লুকোজটা আমাদের দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্লুকোজ দুই রকমের হয়। প্রথমে অপচিতির মধ্যে আমরা যেটাতে আমরা বলছি যে গ্লুকোজ ব্যবহৃত হয়ে যাওয়া, সেটাকে আমরা প্রথম প্রক্রিয়া হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যেটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমাদের শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, এরপরে আসি যেমন ল্যাক্টোজেনেসিস, যেখানে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস, এটাতে আমাদের খরচ হয়ে যাওয়া। এখন আসি আরো একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে আমাদের দেখা গেছে যে গ্লুকোজটা দেহে জমা হবে। হ্যাঁ, জমা হবে। কেন জমা হবে? ওই যে বললাম ভবিষ্যতের কাজের জন্য জমা হবে। তেমনই একটা প্রক্রিয়ার নাম হলো এই গ্লুকোজ, যেটাকে আমরা উপচিতি বলছি, অ্যানাবলিজম বলছি। অ্যানাবলিজম হলো দেহের মধ্যে এটা গ্লুকোজটা জমে থাকা, খরচ না হওয়া। তার মধ্যে আছে গ্লাইকোজেনেসিস। এতে দেহে গ্লুকোজ সঞ্চিত হবে, খরচ হবে না, গ্লাইকোজেনেসিস। হ্যাঁ, তারপরে গ্লুকোজ অনেক সময় এতে কি হয়, গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয়। অর্থাৎ গ্লাইকোজেনেসিস হলো, গ্লাইকোলাইসিস হলো যে প্রক্রিয়ায় গ্লুকোজটা খরচ হয়ে যায়, খরচ হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। গ্লাইকোজেনেসিস হলো যে প্রক্রিয়ায় গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয়। আরেকটা প্রক্রিয়া আছে এটার মধ্যে, সেটার নাম হলো লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস হলো গ্লুকোজ থেকে লিপিডে পরিণত হওয়া, অর্থাৎ গ্লুকোজটা চর্বিতে পরিণত হয়ে দেহে জমা হয়ে যাওয়া। ল্যাক্টোজেনেসিস, গ্লুকোজটা ল্যাকটোজে পরিণত হয়ে জমা হয়ে যাওয়া। এছাড়া অনেক সময় যে গ্লুকোজ রক্তস্রোতে জমা থাকে, রক্তস্রোতে বেশ কিছু গ্লুকোজ সঞ্চিত থাকে, এমন এগুলো হলো অ্যানাবলিজমের অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যানাবলিজম, ক্যাটাবলিজম অর্থাৎ গ্লুকোজ বিপাক, গ্লুকোজের যে মেটাবলিজম, সেখানে আমরা অ্যানাবলিজম, ক্যাটাবলিজম দুইটা আলোচনা করেছি। এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করব। এখন আমরা যেটা আলোচনা করব আজকে আমাদের পড়াতে আলোচ্য বিষয় থাকবে গ্লাইকোজেনেসিস। আমরা গ্লাইকোজেনেসিস নিয়ে কথা বলবো। আমরা এখন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটা কমপ্লিটলি একটা, আমরা বিশেষ করে তোমরা জানো যে এটা কতগুলো বিক্রিয়া। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া আমরা কাকে বলছি? যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে এবং শক্তি উৎপন্ন হবে। শক্তি মানে এটিপি, এনএডিপি এগুলো তৈরি হবে। এই প্রক্রিয়াকে বলছি আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তাহলে আমরা আজকে এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আলোচনা করব। মনে রাখবে যে আমাদের দেহে যে প্রক্রিয়াগুলো চলে, প্রত্যেকটা প্রক্রিয়ার পিছনে কতগুলো এনজাইম কাজ করে এবং প্রত্যেকটা প্রক্রিয়া, যেমন আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা মোট 9টা বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এবং প্রত্যেকটা বিক্রিয়ার পেছনে কতগুলো সুনির্দিষ্ট এনজাইম কাজ করে এবং কতগুলো লবণ কাজ করে। বিশেষ করে ম্যাঙ্গানিজ, যেই লবণ, ম্যাঙ্গানিজ যে আয়নটা আছে সেটা কিন্তু এখানে কাজ করে। আর এনজাইমের কথা তো আমরা বললামই। আমরা এখন বিক্রিয়া আকারে, ধারাবাহিকভাবে বিক্রিয়া আকারে আমরা এই প্রক্রিয়াটা দেখবো। আমরা বর্ণনামূলক আলোচনা করব, কিন্তু তোমরা মনে রাখবা আমি পড়ার টেকনিকগুলো তোমাদের পরে শিখিয়ে দিব। তার আগে আমরা একটু আলোচনা চলে যাই। আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমরা আলোচনা করব গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, আমি আবারও বলছি,
যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হয় সেই প্রক্রিয়ার নাম হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সবাত শোষণ এবং অবাত শোষণের একটা অভিন্ন প্রক্রিয়া। কারণ আমরা জানি এই গ্লুকোজ ভেঙে মানে শক্তি উৎপন্ন প্রক্রিয়াটা একটা শ্বসনের অংশ। আমাদের সেই দেহে শ্বসন প্রক্রিয়া চলে, শ্বসনের 4টা ধাপ, তার মধ্যে গ্লাইকোলাইসিস একটা। গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, ক্রেবস সাইকেল অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তার মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন। এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাধারণত কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা এখন সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করব। আমরা 9টা বিক্রিয়ার মাধ্যমে ধাপগুলো আলোচনা করব। 1 নাম্বার, আমরা 9টা ধাপে আমাদের পুরো প্রক্রিয়াটা এবং প্রত্যেকটা ধাপে সুনির্দিষ্ট কতগুলো এনজাইমের প্রয়োজন হয়, প্রতিটা ধাপে কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়, আমরা সেই বিষয়গুলো আসব। আমরা প্রথমে আসি যে গ্লুকোজ। প্রথমে এখনো গ্লুকোজ ভেঙে একটা এটিপি থেকে ফসফেট নিয়ে, ফসফেটটা গ্লুকোজের সাথে যুক্ত হবে এবং ফসফেটটা যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট নামক একটা শর্করা যৌগে পরিণত হবে। তাহলে আমরা যদি বিক্রিয়াগুলোকে এইভাবে একটু সংক্ষেপে আমরা বিক্রিয়াগুলো লিখব এবং দেখব। গ্লুকোজ, এবং আমরা একটা জিনিস বলছি যে গ্লুকোজ কি হবে, এটিপি থেকে শক্তি নিবে। তাহলে দেখব আমরা এটিপি ভেঙে এখনো এডিপি তৈরি হবে, এটিপি ভেঙে এখনো এডিপি তৈরি হবে। এবং এখানে যেটা আমরা দেখব ম্যাগনেসিয়াম আয়ন এখানে প্রভাবক রূপে কাজ করবে এই করার জন্য, এই প্রক্রিয়া চলার জন্য। এবং এখানে একটা এনজাইম কাজ করবে, তোমরা দেখবে। আমরা এনজাইমগুলোর একটু পরে কথা বলবো। তারপর আমি এখানে দেই, এখানে গ্লুকোকাইনেজ বা হেক্সাকাইনেজ, আমরা যেটাই বলতে পারি হেক্সাকাইনেজ অথবা গ্লুকোকাইনেজ। আমরা হেক্সাকাইনেজ আর গ্লুকোকাইনেজ এনজাইমটা এখানে কাজ করবে এবং এটার প্রভাবে এই গ্লুকোজ থেকে, এটিপি থেকে একটা ফসফেট গিয়ে গ্লুকোজের সাথে যুক্ত হয়ে তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এই প্রক্রিয়াটা, প্রথম বিক্রিয়াটা সম্পন্ন হবে কিভাবে? গ্লুকোজ এটিপি থেকে এখনো শক্তি শোষণ করে, গ্লুকোজ এটিপি থেকে এখনো ফসফেট গ্রহণ করে, একটা ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6 নাম্বার কার্বনের সাথে যুক্ত করে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করবে এবং হেক্সাকাইনেজ এনজাইম এই ক্ষেত্রে সহায়তা করবে। হ্যাঁ, তারপরে আসি আমরা 2 নাম্বার, রইল কি গ্লুকোজ 6 ফসফেট। আমরা এখানে লাগবে একটু সংক্ষেপে লিখি গ্লুকোজ 6 ফসফেট। এটা কি করবে এবার? ফসফোগ্লুকো আইসোমারেজ। আইসোমার বলতে আমরা বুঝবো যে সমাণু। আইসোমারেজ এনজাইম এমন একটা এনজাইম যে এনজাইমের ফলে রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন, রাসায়নিক গঠনের আণবিক গঠনের কোনো সংকেতে কোনো পরিবর্তন হয় না, গাঠনিক সংকেতে একটু পরিবর্তন হয়। সেরকম গ্লুকোজ 6 ফসফেটটা হয়ে যাবে। আমরা দেখি যে এটা ফসফোগ্লুকো আইসোমারেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের সহায়তায় এটা তৈরি হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেটে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেটে। ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় বিক্রিয়া কি হলো, দ্বিতীয় ধাপে এটা গ্লুকোজ 6 ফসফেটটা ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। এরপরে আসি আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট, এইটা এবার 3 নাম্বার বিক্রিয়ায় ফ্রুক্টোজ 6 ফসফেট। এটা এখন আরেকটা বিক্রিয়া, ফসফোফ্রুক্টোকাইনেজ একটা এনজাইম, ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সহায়তায় এইটা আবার কি করবে?
এক অণু এটিপি থেকে একটা অজৈব ফসফেট গ্রহণ করবে, তার ফলে এটিপিটা এডিপিতে পরিণত হবে, অ্যাডিশন ট্রাইফসফেট অ্যাডিশন ডাইফসফেটে পরিণত হবে। আর আরেকটা ফসফেট গিয়ে 1 নাম্বার ফ্রুক্টোজের 1 নাম্বারের সাথে যুক্ত হবে, তাহলে হবে ফ্রুক্টোজ 1,6 ফসফেট। ফ্রুক্টোজ 1,6 ফসফেট গেল, আমাদের এই প্রক্রিয়াটা ফ্রুক্টোজ 1,6 ফসফেটে পরিণত হয়ে গেল, বা ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট আমরা কেউ কেউ বলে থাকি এটাকে। এবার আসি অ্যালডোলেজ একটা এনজাইম আছে, সেই অ্যালডোলেজ এনজাইমটা কি করবে, ফ্রুক্টোজ 4 নাম্বার ধাপে বিক্রিয়া, ফ্রুক্টোজ 1,6 ফসফেট কি করবে, এবার বিক্রিয়া করবে কার সাথে, অ্যালডোলেজ এনজাইমের ক্রিয়ায়, ALDOLASE অ্যালডোলেজ ক্রিয়ায় এটা ভেঙে 2টা উপাদানে পরিণত হবে, 2টা যৌগে পরিণত হবে। হ্যাঁ, আমরা 2টা যৌগ এখানে লিখবো, একটা যৌগের নাম হলো ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আরেকটা তৈরি করবে গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট। তাহলে এই জায়গায় আমরা জানি গ্লুকোজ হলো 6 কার্বন বিশিষ্ট একটা রাসায়নিক উপাদান, একটা শর্করা, 6 কার্বন বিশিষ্ট যৌগ। গ্লুকোজ, ফ্রুক্টোজ সবই 6 কার্বন, এটাও 6 কার্বন ছিল, কিন্তু যখন এটা ভেঙে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং গ্লিসারল ডিহাইড 3 ফসফেট পরিণত হবে, এই দুইটা হলো ট্রায়োজ। ট্রায়োজ মানে ত্রিশর্করা, অর্থাৎ এটাতে 3 কার্বন রয়েছে। 6 কার্বনের একটা ফ্রুক্টোজ ভেঙে 3 কার্বনের 2টা শর্করায় পরিণত হবে। এবং মজার ব্যাপার হলো এইখানেও দেখা গেছে যে আইসোমারেজ এনজাইমের ক্রিয়ার ফলে এইটা একটা আরেকটা পরিণত হয়ে যেতে পারে, আইসোমারেজ। যার ফলে আমরা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটা দেখবো যে আমরা 3 ফসফোগ্লিসারেলডিহাইডে পরিণত হয়ে গেছে, আমরা এমনটাই দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটাকে 3 ফসফোগ্লিসারেলডিহাইড হিসাবেই আলোচনা করব। এবার আসি এই 3 ফসফোগ্লিসারেলডিহাইড বিক্রিয়া, গ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে NADPH+H+ উৎপাদনের মাধ্যমে NADP-কে বা NAD-কে জারিত করে এটা আরেকটা যৌগে পরিণত হবে। সেই যৌগটা তখন সেটা কি করবে, ফসফেট গ্রহণ করবে সেখানে পরিবেশ থেকে, বা NAD থেকে ফসফেট গ্রহণ করে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। অর্থাৎ আমরা যদি 5 নাম্বার বিক্রিয়া দেখি, 5 নাম্বার বিক্রিয়া ছিল, অর্থাৎ এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট গ্লিসারেলডিহাইড 3 ফসফেটে পরিণত হবে। এখন গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, এইটা কি হবে, এটা একটা এনজাইমের ক্রিয়া করবে, নাম হবে ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ, ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ার ফলে এটা কি করবে, এক অণু NAD কে বিজারিত করে NADH+H+ পরিণত করবে। এটা একটা শক্তির একটা উৎস, একটা শক্তি, 3 ইউনিট সমান শক্তি, এবং এইটা থেকে পরিণত হবে 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এবং এই 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবার আরেকটা বিক্রিয়া অংশ নিবে। 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবার কাইনেশন বিক্রিয়া, কাইনেজ এনজাইমের উপস্থিতিতে কাইনেশন বিক্রিয়া ঘটবে, অর্থাৎ 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আমরা সংক্ষেপে লিখলাম 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কি হবে, এইবার এই ধাপে
ফসফোগ্লিসারেলডিহাইড কাইনেজ। এই এনজাইমের উপস্থিতিতে এটা ভেঙে, ফসফোগ্লিসারেলডিহাইড কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটা ভেঙে এক অণু, এটা সরি উপস্থিতিতে এটা কি করবে, এক অণু এডিপি কে, এখানে দুইটা ফসফেট আছে, একটা 1 নম্বরে একটা 3 নম্বরে, এই দুইটা ফসফেট থেকে একটা ফসফেট দিয়ে দিবে এডিপি কে, এডিপি কে ফসফেটটা দিয়ে এডিপি থেকে তৈরি করবে এটিপি। তার ফলে এই যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা ছিল সেটা হয়ে যাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ 1 নম্বরে যে, মনে রাখবা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড মানে হলো গ্লিসারিক অ্যাসিডের 1 আর 3 এর সাথে ফসফেট আছে, তার মধ্যে থেকে 1 নম্বরে ফসফেটটা বেরিয়ে গিয়ে এটা হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবার ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইম, আরেকটা এনজাইম, এটার ক্রিয়ার ফলে এটার সাথে এটার উপস্থিতিতে কি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা মিউটেজ এনজাইম, মিউটেজ এনজাইমের ক্রিয়ার ফলে এটা হয়ে যাবে, অর্থাৎ মিউচুয়ালেশন হবে, অর্থাৎ এখানে 3 নম্বরে যে ফসফেটটা ছিল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে 3 নম্বরের সাথে ফসফেট ছিল সেটা 2 নম্বরে চলে যাবে, হয়ে যাবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড 8 নম্বর বিক্রিয়া, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবার এটা আরেকটা এনজাইমের সাথে উপস্থিত, এটার নাম হলো ইনোলেজ। ইনোলেজ এনজাইমের ক্রিয়ার ফলে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হয়ে যাবে ফসফো ইনোল পাইরুভিক, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। 9 নম্বর বিক্রিয়া, এই ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, এইটা এবার কি হবে, পাইরুভিক অ্যাসিড কাইনেজ, আরেকটা এনজাইম, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এই পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের ক্রিয়ার ফলে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডটা কিছু হবে পাইরুভিক অ্যাসিডে। এবং এখানে এই জায়গায় তখন আবার কি হবে, এক অণু এডিপির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে এক অণু এটিপি তৈরি হবে। তাহলে এখানে এক অণু এটিপি তৈরি হবে প্রত্যেকটা থেকে। তাহলে আমরা এই 9টা ধাপে, আমরা প্রথমে বলছি গ্লাইকোলাইসিস মানে হলো যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক। তো 2 অণু কিভাবে হলো, কারণ এইখানে আমার দেখলাম ট্রায়োড ছিল 2টা, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর একটা হলো 3-ফসফোগ্লিসারিডাইড। এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আবার 3-ফসফোগ্লিসারিডে পরিণত হবে, তাহলে এখানে 3-ফসফোগ্লিসারিডাইড একটা তো আছে আর এইটা পরিণত হয়ে যাওয়ার ফলে এটা 2টা হবে। তো এই 2টা হওয়ার ফলে দেখা গেছে এইখানেও 2টা, 2 ইন্টু, এইখানেও 2টা, এইখানেও 2টা, এইখানেও 2টা, এইখানেও 2টা, অর্থাৎ প্রত্যেকটা 2টা করে, সেই 2টা করে হলে তাহলে এইখানেও সব কিছু উপাদানে 2টা করে, প্রত্যেকটাই 2টা হবে, পাইরুভিক অ্যাসিডও 2টা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পুরোটার দিকে তাকাই তাহলে আমরা সেটা দেখবো যে এখনো গ্লুকোজ ভেঙে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, আর এখানে কতগুলো এনজাইম কাজ করলো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে। আর একটা জিনিস আমরা দেখি, প্রথমে দেখো, খেয়াল করো, এখানে এখনো এটিপি খরচ হয়ে গেল, এখনো এটিপি ভেঙে এডিপিতে পরিণত হয়েছে, মানে শক্তি অপচয় ঘটছে। এখানেও এখনো এটিপি ভেঙে এডিপিতে রয়েছে, শক্তি অপচয় হচ্ছে। তাহলে এখানে আমরা দেখবো যে মোট 2 অণু 2ATP, 2টা এটিপি খরচ হয়ে গেছে। আর তৈরি হলো কি দেখি, যদি আমরা কি কি তৈরি হলো, আমরা দেখলাম এখানে একটা NADPH+H+ তৈরি হলো। কয়টা তৈরি হলো? একটা, কিন্তু আসলে একটা না, এখানে কারণ বিক্রিয়া 2টা, গ্লুকোজ 3-ফসফেট, এটা কিন্তু
হ্যাঁ গ্লুকোজ গ্লিসারিলডেহাইড 3 ফসফেট, সরি গ্লিসারিলডেহাইড 3 ফসফেট, এটা কিন্তু দুইটা, অতএব এখানে NAD থেকে NADPH প্লাস NADH প্লাস H প্লাস তৈরি হবে, এটাও দুইটা হবে। তাহলে আমরা দেখলাম দুইটা NADH প্লাস H প্লাস তৈরি হবে। আবার এইখানে দেখলাম আমরা একটা আরেকটা ATP তৈরি হলো, একটা ATP তৈরি হলো। তাহলে এখানে একটা মানে দুইটা, এখানে একটা মানে দুইটা, এই দুই জায়গায় দুইটা ATP তৈরি হলো। তাহলে ATP তৈরি হলো দুইটা চারটা, 4 ATP তৈরি হলো। আর এখানে দুইটা আমরা জানি দুইটা NADP H প্লাস H প্লাস মানে হলো প্রতিটা এক একটা NADH প্লাস H প্লাস মানে হলো 3টে ATP সমান শক্তি। তাহলে দুইটা মানে হলো চারটা, তাহলে দুইটা মানে হলো 6টা, 3টা করে এক একটা হলো 6টা, তাহলে 6 4 10, অর্থাৎ টোটাল 10 ATP সমান শক্তি তৈরি হবে। তার মধ্যে 2টা ATP খরচ হয়েছে, -2 ATP ইকুয়াল টু হবে 8 ATP, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8টা ATP তৈরি হবে। তাহলে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি হবে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া টোটালি হবে এরকম যে এখনো গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। আমি আবারও বলছি, এখনো গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। আর পাশাপাশি আমরা পাবো এখনো করে 2 অণু NADPH প্লাস H প্লাস এবং 2 অণু করে 4 অণু ATP। তাহলে 4 অণু ATP আর 2 অণু NADPH প্লাস H প্লাস মানে হলো 6 অণু ATP, টোটাল 10 অণু ATP। 10 অণু ATPর মধ্যে 2 অণু ATP প্রথম 2 ধাপে খরচ হয়ে যাবে, 1 আর 3 নম্বর ধাপে, যার ফলে থাকলো 8 অণু ATP। অর্থাৎ পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা যখন শেষ হবে তখন আমরা টোটালি পাবো 8 অণু ATP এবং 2টা পাইরুভিক অ্যাসিড। এই 2টা পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে 2টা প্রক্রিয়ার মাধ্যমে, একটা হলো অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, আরেকটা হলো ক্রেব চক্র, এই 2টা প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ভেঙে অনেকগুলো শক্তির উৎপন্ন হবে। বিশেষ করে টোটালি 36 অণু ATP, এই 8 বাদে আরো 28 অণু ATP, টোটাল 36 অণু ATP সমান শক্তি উৎপন্ন করবে। অর্থাৎ আমরা টোটাল দেখি 38, তার মানে 2 অণু হয়ে যায়, লস খরচ হয়ে যায়, যার ফলে তোমার 38 অণু ATP সমান শক্তি, 38-এর জায়গায় 36 অণু ATP সমান শক্তি উৎপন্ন হয়ে যাবে। এবং এই শক্তিটাই পরবর্তীতে তাদের এগুলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা যেটাকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলি, এই সিস্টেমের মাধ্যমে এটা ভেঙে ভেঙে সবগুলো শক্তি বেসিক ATP নামক শক্তিতে পরিণত হবে এবং জীব এই শক্তিটাকে তাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কর্মকাণ্ডে ব্যবহার করবে। এবং বিপাকের মূল উদ্দেশ্যই হলো এই ATP তৈরি করা, যেই ATP আমাদেরকে পরিবেশে টিকিয়ে থাকতে, আমাদেরকে বেঁচে থাকতে, আমাদেরকে কর্মক্ষম থাকতে সহায়তা করবে। আমরা জানি শর্করা জাতীয় খাদ্য আমাদের তাপ ও শক্তি যোগায়, এবং এই তাপ ও শক্তি যেই মূল উপাদান সেটাকে আমরা ATP বলছি। যেই কারণে আমরা দেখি ATPকে বায়োলজিক্যাল কয়েন অফ এনার্জি ট্রান্সফার নামে অভিহিত করা হয়। বায়োলজিক্যাল কয়েন অফ এনার্জি ট্রান্সফার বা ছোট করে বায়োলজিক্যাল কয়েন বলা হয়, এটাকে জৈবিক মুদ্রা বলা হয়। জৈবিক মুদ্রা কেমন? যেমন আমরা আমাদের যে কোনো কাজে টাকা খরচ করি, টাকার বিনিময়ে আমরা সেবা নেই, টাকার বিনিময়ে আমরা পণ্য নেই, ঠিক একইভাবে আমার দেহ এই ATPর বিনিময়ে শক্তি উৎপাদন করে, শক্তি উৎপাদন ATPর বিনিময়ে আমার দেহ শক্তি পায়, আমাকে কর্মক্ষম রাখে। ATPর বিনিময়ে আমার দেহে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদন করে, তাপ উৎপাদনের মাধ্যমে আমার দেহের বিক্রিয়াগুলোকে সমন্বয় করে, বিক্রিয়াগুলোকে সমন্বিত রাখে, বিক্রিয়াগুলোকে সংগঠিত হতে সহায়তা করে। তো এইভাবে আমরা সক্রিয় সজীব এবং কর্মক্ষম থাকতে পারি। পরবর্তীতে এই ATPগুলো আবার দেখা গেছে যে আমরা যেই খরচ হয় সেই পূরণের জন্য আমরা আবার খাদ্য খেয়ে সেই ATPর ঘাটতিটা পূরণ করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শর্করা বিপাকের বেসিক যেই মেটাবলিক ধাপটা সেটা আমরা পড়লাম। নেক্সট পরবর্তী ধাপে আমরা শর্করা বিপাকের আরও কয়েকটা ধাপ আছে। আমরা তো আজকে শর্করা বিপাকের একটা ধাপ আলোচনা করলাম, জাস্ট গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের সাথে আমাদের এখানে আরও দুইটা আছে, আমরা একটু ছোট্ট করে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, যেটা হলো গ্লাইকোলাইসিস চক্র এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা এই দুইটা প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ স্বাভাবিক থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।